কোন রাস্তায় আসে পড়ছি। আরে বাপরে, পুরো রাস্তা ভাঙা, साला पूरा सौकर ही बैठ गया, रोड ही बाबा सिर है। এরকম একটা কিছু দেখেছিলাম ইউটিউব শর্টসে বা ইনস্টা রিলে দেখেছিলাম। দেখো রাস্তার কন্ডিশন দেখো। ওরে শালা, এখানে রাস্তা কোথায় বাই দা ওয়ে? এখনো হেলমেট খুলিনি তাই দেখতে পাচ্ছ না। ইউকসুম পৌঁছে গেছি। ফ্রেন্ডস, চারধাম থেকে নেমে আসলাম আর এখন যাচ্ছি ইউকসুমের দিকে। এখান থেকে 61 কিলোমিটার, পাহাড়ের রাস্তা 61 কিলোমিটার, মানে ভালোই ডিস্টেন্স। 3-4 ঘন্টার বেশি সময় নিয়ে নেবে। ঘড়িতে বাজে 3টে, জানি না কখন পৌঁছাবো। প্রচণ্ড খাড়া রাস্তা। আর খাড়াগুলো কখন, হেয়ার পিনগুলো যেখানে হেয়ার পিনগুলো রয়েছে ওইখানে খাড়া, ফলে খুব চাপের বিষয়। বেসিক্যালি আমাদের নামতে অনেকটা সময় লেগে যাচ্ছে, কারণ এত অল্প অল্প ডিস্টেন্সে হেয়ার পিন রয়েছে আর এতটাই এরকম ইনক্লাইন্টে খুব টাফ হয়ে যাচ্ছে ব্যালেন্স রাখা। তো ক্লাস তো ইউজ করাই যাচ্ছে না। ফার্স্ট গিয়ারে নামছি আর সামনের ব্রেক হাত লাগানো যাচ্ছে না, খালি পেছনের ব্রেক আর ফার্স্ট গিয়ার করে করে নামছি। যেগুলো এরকম রাউন্ড যেগুলো রয়েছে সেগুলো এ দেখো, আর এই সময় যদি উল্টো দিক থেকে গাড়ি চলে আসে, কিছু করার নেই। আর যখন তোমার লেফট সাইডে নামবে না, এটা একটা ট্রিক্স, যখন তুমি লেফট সাইডে নামবে তখন ভেতর দিক থেকে ঘুরতে হবে রাস্তার। আর যখন রাইট সাইডে থাকবে তখন তুমি আউটার সাইড থেকে ঘুরবে। এটা কাছে হবে আর এটা দূরে হবে। তুমি রাস্তার বাঁ দিকটা ধরে চলবে, তাহলে পরে যখন লেফট সাইডে টার্ন নিচ্ছ তাহলে পরে বাঁ দিকটা কাছে চলে আসছে। আর এটা দেখো ডান দিকে নিচ্ছি, তো রাস্তার আউটার বডি হয়ে গেল। ঠিক আছে, তো এটা ঘুরিয়ে ফেলবে না, কারণ উল্টো দিক থেকে গাড়ি আসে, খুব চাপের হয়ে যাবে। তাহলে এ দেখো, যেমন এই সামনের যে মোড়টা রয়েছে, আমি রাস্তার বাঁ দিক ধরেই থাকবো। ঠিক আছে, তাহলে পরে কি হবে, এই রেডিয়াসটা টার্নিংটা আমার কাছে ক্লোজ হয়ে গেল। এইটাই চ্যালেঞ্জিং। আউটার সাইড থেকে একটা অত চ্যালেঞ্জিং নয়, কিন্তু ইনার সাইড থেকে টার্ন করানোটা একটু চ্যালেঞ্জিং, কারণ খুব অল্প পরিসরের ভেতর তোমাকে ঘুরে যেতে হচ্ছে, হ্যান্ডেল বেশি ইয়ে করতে পারবে না। পাহাড়ে খুব তাড়াতাড়ি সত্যি নেমে যায়। এখন বাজে 3:44। দেখো, বেরিয়েছিলাম 10টার সময় আর নামছি চারধাম পৌঁছাতে আমাদের ওই 2টো বেজে গেছিলো। আর ইঞ্জিন ব্রেকিংটা কি, ধরো ক্লাস ধরলে এই ছাড়লে হঠাৎ করে দেখবে একটা ইঞ্জিনের তরফ থেকে গাড়িটা আটকে গেল। এই দেখো, এটা যেমন ভেতর দিক থেকে ঘুরছি, কি করব, জাস্ট আমি পায়ের ব্রেকে পা দিয়ে রেখেছি আর ফার্স্ট গিয়ারে গাড়িটাকে রেখেছি। ঠিক আছে, এইভাবে দেখো পরপর এরকম হেয়ার পিন আসছে, তো গাড়ি চালাবো কি করে স্পিডে? হাতের ব্রেক একদম ইউজ করা যাবে না, আর পায়ের ব্রেক দিয়ে ঘুরতে হবে, আর গাড়ি যেন ফার্স্ট গিয়ারে থাকে। ঘোরার আগে হাতের ব্রেক দিয়ে গাড়িটাকে যতটা সম্ভব স্লো করে রেখে দেবে, স্লো ডাউন করে রেখে দেবে। যেমন দেখো, সামনে আরেকটা পিন আসছে। ঠিক আছে, আমি কী করছি, এখান থেকেই আমি হ্যান্ড ব্রেক আর পায়ের ব্রেক দিয়ে গাড়িটাকে ফার্স্ট গিয়ারে রেখেছি, আর এখান থেকে আমি গাড়িটাকে স্লো ডাউন করেই যাচ্ছি। কিন্তু ওই টার্নিংয়ের সময় আমি হ্যান্ড ব্রেক ইউজ করবো না, তার সামনের চাকা যদি মুভি না করতে পারে এগোতে পারবে না, থমকে যাবে, আর ওরকম ঢালে গাড়ি নিয়ে পাল্টি খেয়ে যাবে। এটা অনেকটাই। এবার আমি কি করব দেখো, এই জাস্ট এই 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 এটা একটা জিনিস, যত তাড়াতাড়ি রপ্ত করে নিতে পারবে পাহাড়ে গাড়ি চালানো সোজা হয়ে যাবে। এই পিনগুলো, টার্নিংগুলো, আর কিন্তু খুব চাপায় না, কিন্তু এই টার্নিংগুলোই চাপে পাহাড়ে।
নালে উপরে উঠে যাচ্ছ, নিচে নেমে যাচ্ছ। এ দেখো, যখনই তোমার রাইট সাইডে মুভ করবে রাস্তার বাইরের দিকটা দিয়ে টার্ন নিতে হবে, মানে এগেন রাস্তার লেফট সাইড, এইভাবে না। চলো, অনেক এগুলো আমারও কতই বা পাহাড়ে আসি আমি, তা আমারও অত ইয়ে নেই। কোথা থেকে নেমেছি দেখো, ওই উপর থেকে। আমার একটু দাঁড়িয়ে পড়তে হবে কারণ রাস্তা খারাপ আছে। আগে উপরে যে উঠছে তাকে ওঠার সুযোগ করে দিতে হয়। রাস্তা এখানে খুব খারাপ, ভয়ঙ্কর খারাপ রাস্তা, রাস্তার কাজ চলছে। তো উপরে ওখানে গ্রানাইট দিয়ে পাহাড় ফাটানো হয়েছিল, তো ওগুলোই ক্লিয়ার করছিল জেসিপি দিয়ে, তাই পরপর গাড়ির লাইন পড়ে গেছিল। এই ব্রিজটা ক্রস করলেই ওপারের গ্রামটা হলো সিকিম, আর তলা থেকে রঙ্গিত নদী বয়ে যাচ্ছে। আর এতক্ষণ পরে মোবাইলে নেটওয়ার্ক আসলো। বিএসএনএলের কথা তো ছেড়েই দাও, ওটাতে নেটওয়ার্ক মানে ফোন আসা বা মেসেজ ঢুকলেই আমি বলতে যাই, কিন্তু ভোডাফোন এয়ারটেলও উপরের দিকে খুব একটা বেশি কাজ করছিল না, রিলায়েন্স জিওটা অল্প অল্প কাজ করছিল। আবার উপরে ওঠা, এই একবার নাবা, এবার অন্য একটা পাহাড়, মানে পাহাড় চেঞ্জ করলাম, আর একটা অল্টিটিউডে উঠতে হবে। ওঠাটা সহজ, সত্যি ওঠাটা সহজ, নামাটা ভুল, একদম ঘাবড়াবো। সাইডের রাস্তাটা সামসিং হয়ে জোরথাংয়ের দিকে চলে যাচ্ছে, মানে জোরথাং থেকে যারা আসবে এই রুটটা ধরে আসবে তারা, আর এসে এই দিকে আমরা ডান দিকে নিয়ে নিলাম, এই রাস্তাটা ধরে পেলিং, ইউকসুম সব এই রাস্তাটা ধরে চলে যাবে। দেখো ল্যান্ডস্লাইড, ইভেন রাস্তাও ধসে বেরিয়ে গেছে, এই জায়গাটা মনে হচ্ছে নতুন করে করেছে। এই জায়গাগুলো ল্যান্ডস্লাইডই হয়েছিল, রাস্তার অবস্থাটা ওই কারণেই এরকম, কারণ আগে ভালো রাস্তা, পেছনে ভালো রাস্তা, মাঝখানে এরকম, মানে প্রতিটি দিকের খেয়াল দেখিয়ে দিয়েছিল এখানে। একটা টানেল পেলাম, বাবা রে কি অন্ধকার। টানেলটা কি অন্ধকার ছিল, লাইট টাইট সেরকম কিছুই নেই, বাবা রে। এই জায়গাটার নাম টাটোপানি, তো এটাই খুঁজছিলাম আমি, জায়গাটার নাম কি। টাটোপানির আগেই পড়বে ওই টানেলটা, একদম ঘুটঘুটে অন্ধকার, লাইট টাইট কিছু নেই, আর এতটাই অন্ধকার যে ফগ লাইটও মিলিয়ে যাচ্ছে। এইচজির 60 120 ওয়াটের ফগ লাইটও ওই অন্ধকারের ভেতর মিলিয়ে যাচ্ছে, এতটাই অন্ধকার ছিল। সামনের রাস্তা ভয়ঙ্কর, এরকম কেন এখানে বুঝতে পারছি না। জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড,
জায়গায় জায়গায়, একটা জায়গায় তো গার্ডওয়াল ধসে গেছে পুরো। জিনিস দেখো, এরা অনেক দূর থেকে, এই যে এখানে যারা পড়াশোনা করে বাচ্চারা, স্কুলে যায়, স্কুল থেকে ফেরে, মাইলের পর মাইল এই পাহাড়ের ওপর, মাইলের ওপর মাইল হেঁটে হেঁটে এরা স্কুলে যায়। কারণ পাবলিক ট্রান্সপোর্টেশন তো সেই অর্থে সেরকমভাবে নেই। কত দূর থেকে হেঁটে হেঁটে আসছে। বাপরে, সামনে পাহাড়টা থেকে পড়েছে দেখো, একদম ধুরমুড়িয়ে ওখান থেকে ভেঙে সব পড়েছে। বিশাল বড় একটা বড় মাপের ল্যান্ডস্লাইড হয়ে গেছে এখানে। আর এটাও খুব বেশি পুরনো নয়। এই দেখো কতটা চলে এসেছি, এখনো এই বাচ্চাগুলো স্কুল থেকে ফিরছে। কোনখান থেকে কোনখানে ফেরে, না হলেও 5-7 কিলোমিটার করে তো এক একজনকে হাঁটতে, খুব কম করে বলছি। রাবাংলা এখান থেকে 26 কিলোমিটার। আমরা রাবাংলা রাস্তাটা ধরবো না, ফেরার দিন আমরা রাবাংলা হয়ে ফিরবো। এই পেছনে বাঁ দিকে যে রাস্তাটা ছেড়ে দিলাম, এই রাস্তাটাই চলে যাচ্ছে পেলিং এর দিকে, সোজা তাসরিং চলে যাচ্ছে। আর একটু গিয়েই ডান দিকে রাবাংলার রাস্তা চলে যাচ্ছে। এই জায়গাটার নাম লেকসিপ। আর দেখো ব্রিজের তলা থেকে রঙ্গিত নদী বয়ে যাচ্ছে। এই সেই রঙ্গিত নদী যেটা ওই তিস্তা বাজারের ওখানে ত্রিবেণীতে যেই নদীটা, এই রঙ্গিত নদী এদিকে। তো আমরা এতক্ষণ ধরে এই রঙ্গিত নদীর পাশ দিয়ে দিয়েই আসছি। মোটামুটি লেকশিপ হয়ে ইউকসুমের যে রাস্তাটা, ওটা শর্টকাট। কিন্তু পাহাড়ে একটা জিনিস মাথায় রাখবে, শর্টকাট মানেই কিন্তু ভেতরের রাস্তা, যেটার মেনটেনেন্স খুব কম হয়, ফলে অফ রোডিং মারাত্মক লেভেলের পাবে। যে কোনো শর্টকাট দেখিয়ে দিলে পরে জানবে সেই রাস্তাটার অফ রোডিং মারাত্মক। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর 35 কিলোমিটার এখান থেকে, কিন্তু এই 35 কিলোমিটার যেতে ক ঘন্টা সময় লাগবে আমি জানি না। সূর্য বলতে গেলে প্রায় অস্তে চলে এসছে। এখানে বাঁ দিক থেকে একটা লেফট নিতে বলছে, বাট আমার মনে হচ্ছে না এই রাস্তা দিয়ে যাওয়া উচিত। আমি একটু ঘুরে যাব, কারণ রাস্তাটা খুবই বাজে। তো ডে ওয়ানেই এরকম অল্টিটিউড আর এরকম অফরোডিং পেয়ে যাব, তাও সাউথ সিকিম আর ওয়েস্ট সিকিমে এসে আমি ভাবিনি। পুরোটাই অফরোড। এই যে শর্টকাটটা এইটা ছিল, কিন্তু একদম ভাঙার ওপর দিয়ে হাই অল্টিটিউড, একটু টাফ হয়ে যেত। লাগেজ প্রচুর রয়েছে, তারপর পিলিয়ান রয়েছে, আর আমাদের দুজনেরই শরীর স্বাস্থ্য একটু খাতে পিতে ঘরকা। আর তারপর আমার রেড বুল, একাই 3টা মানুষের ওয়েট। কিন্তু পাহাড়ে তো এইগুলোই করতে আসি আমরা, অফ রোডিং, চ্যালেঞ্জেস। বাপরে, এ কোন রাস্তায় এসে পড়েছি গো, ওরে বাপরে। এ কোন রাস্তায় এসে পড়ছি, আরে বাপরে, পুরো রাস্তা ভাঙা।
রাস্তা দেখো, তার সাথে ধুলো, তার সাথে ধুলো, পুরো ভাইজার, হেলমেটের ভাইজার একদম পাউডার সাদা সাদা করে দিয়েছে। ফলে এখন ধুলো খেতে খেতেই যাচ্ছি, কারণ ভাইজার কতবার মুছবো, আর এখানে হ্যান্ডেল ছাড়তেই পারবো না, মোছা তো দূরের কথা, ওই জন্য একটু ধুলোই খেয়ে নিচ্ছি। रास्ता देखो, रास्ता देखो, साला पूरा सॉकर ही बैठ गया, रोडी बाबा सिर है, এরকম একটা কিছু দেখেছিলাম ইয়েতে, ওই ইউটিউব শর্টসে বা ইনস্টা রিলে দেখেছিলাম, তো কোনো অংশে কম নয়। আর 33 কিলোমিটার, একটা একটা করে কিলোমিটার কমছে। আমি তো ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এখান থেকে কখন বেরোতে পারবো। বাবা, এখানে আবার ফুল টার্ন রয়েছে একটা, এই রাস্তার ভেতরেও ফুল টার্ন, ভাবো। আমি একটু ঘুরে ঘুরে যাই, পুরো পা ফেলে ফেলে, ধরে ধরে। ওরে তেরি, কি শার্প টার্ন দেখো, নাবাটা দেখো, ওরে বাপরে। এখানে তো আমাকে এইভাবেই নামতে হবে, ধীরে 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 ধীরে, চল 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 বেটা, চল চল চল। হ্যাঁ, হয়ে গেছে। নেমে যাওয়া যায়, কিন্তু উল্টো দিক থেকে গাড়ি আসলে তখন চাপ হয়ে যায়। টানা 3-4 কিলোমিটার এরকমই অফ রোড করতে করতে আসছি। পুরোটাই অফ রোড। অফ রোড পর্যন্ত ঠিক আছে, কিন্তু ওর সাথে সাথে যদি বেন্ড থাকে, হেয়ারপিন, খুব চাপের। আর অফ রোডের সাথে সাথে যদি জল থাকে, কোথাও কোথাও দেখছি যেটা পাহাড়ের গা বেয়ে জল নেবে সাথে সাথে হয়ে গেছে, ওই জায়গাগুলো খুব মারাত্মক। হাতের কবজি, পাঁজর সব ব্যথা হয়ে গেছে। যদি আমার এরকম অফরোডিংয়ে খুব একটা অসুবিধা হয় না, বরং ভালোই লাগে। এই সব জায়গাগুলোতে টায়ার স্কিড করার চান্সেস কম, এটা আমার মনে হয়। আর গ্রিপটা ভালো থাকে,
অফ রোড হলেও গ্রিপটা ভালো থাকে। এত খুচো খুচো ছোচালো পাথর এটে বসে রয়েছে, এর ভেতর দিয়ে আরামসে গাড়িটা ফ্রিকশনটা বেড়ে যায়, টায়ারের সাথে ফ্রিকশনটা বেড়ে যায়, ফলে চালানো যায়। হ্যাঁ, ঝাঁকুনি তো অতি অবশ্যই হবে, সবটা তো তুমি একসাথে এক্সপেক্ট করতে পারো না। বাট চিন্তা একটাই, ডে লাইট নিয়ে, ডে লাইট যতক্ষণ রয়েছে ততক্ষণ এরম রাস্তা আমি চালিয়ে দেবো, অসুবিধা নেই। রাত হলে লাইটটা কম হয়ে যাবে, তো ওটাই চিন্তা। আমাদের চারধামে অনেকটা সময় কনজিউম হয়ে গেল। আরও একটা ব্যাপার চারধাম সম্পর্কে বলে রাখি, যখন তোমরা চারধামে যাবে হাতে সময় নিয়ে যাবে 2-3 ঘন্টা, প্রচণ্ড টাইম কনজিউম করে। জায়গাটা ভালো, নোট আনডাউটেডলি ভালো, কিন্তু টাইম অনেকটা নিয়ে নেয়। আর পাহাড়ে তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, ফলে কোথাও তোমরা যদি নামচিতে স্টে করো তাহলে পরে ঠিক আছে, কিন্তু কোথাও যদি যাওয়া থাকে, যাওয়ার ডেস্টিনেশন অন্য কোথাও, কিন্তু যাওয়ার পথে তোমরা চারধাম ঘুরে যাচ্ছ, তাহলে বলবো একটু আরেকটু ভেবে প্ল্যানটা ওইভাবে করো যাতে টাইমটা সেইভাবে থাকে, বা একটু অনেক আগে বেরোনো, এই ধরনের জিনিসগুলো। কারণ আমরা তো খুব লিমিটেড টাইম নিয়েই ঘুরতে আসি পাহাড়ে, এমন নয় যে যেখানে ভালো লাগলো সেখানে বসে কবিতা লিখতে শুরু করে দিলাম, ওই প্ল্যান তো আমাদের হয় না। এই জন্যই লিমিটেড অর্থ, লিমিটেড সময়, মানে কম্প্যাক্ট একটা বাজেট থাকে আমাদের। ওই জন্যই এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আপাতত ওভারটেক করা যাবে না, প্রচুর ধুলো ওড়াতে ওড়াতে যাচ্ছে, কিন্তু রাস্তারই এরকম যে এখানে ওভারটেক করার কোনো স্কোপ নেই। ফাইনালি অনেকক্ষণ পরে এরকম রোড পেয়েছি যেখানে রাস্তা তৈরি করা হয়েছে, আর কিছু লোকবসতি, জনবসতি দেখতে পেলাম। মানে অনেকক্ষণ পরে মানুষ বা কোনো প্রাণীর মুখ দেখতে পেলাম। ঠিক আছে, প্রায় অনেকক্ষণ ধরে ওই অফ রোডিং করে যাচ্ছিলাম, আর মনে হচ্ছিল যেন কেউ এই রাস্তায় আসে না, যায় না, নাকি ভুল রাস্তায় চলে আসেনি তো, মানে একটা মানুষ নেই। অনেকক্ষণ পরে একটা মানুষকে দেখতে পেয়ে কতটা ভালো লাগে, সেগুলো এরকম এক্সপিরিয়েন্স না হলে পরে বোঝাতে পারবো না বন্ধু। তো চলো, বেশি তো স্পিডে টানা যাচ্ছে না, টানা যায় না, ইনফ্যাক্ট এত আসলে বাঁক। ফ্রেন্ডস, অনেকক্ষণ ধরে টিড়দারা পুরো ব্যথা হয়ে গেছে। প্রথম দিনই এরকম, যদি পাহাড়ের ধরো তাহলে পরে ফার্স্ট ডে, আজকে আমাদের টোটাল ট্রিপের সেকেন্ড ডে, আর এরকম অফ রোডিং পাবো ভাবিনি। যদিও অসুবিধা নেই, কিন্তু অনেকটা সন্ধে হয়ে গেছে, তো একটু দাঁড়িয়ে জাস্ট পাটাগুলো একদম কি হয়েছে দেখো, দেখো পাগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আর অনেকক্ষণ পরে এরকম একটা ঘর দেখতে পেলাম, আসলে বলছিলাম না, মানুষজনের ঘর দেখতে পেলাম অনেকক্ষণ পরে। ঠিক আছে, যাই হোক, বেশি দেরি করব না, জাস্ট 5 মিনিট দাঁড়িয়ে এখান থেকে বেরিয়ে যাব। কীরকম কি মাইলেজ পাচ্ছি বোঝা মুশকিল। কালকে শিলিগুড়িতে হোটেলে ঢোকানোর সময় আমরা তেল ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম, কিন্তু আজকে এই পর্যন্ত এখানে পেট্রোল পাম্প পেলাম, ওই পর্যন্ত আস্তে আস্তে হাফ হয়ে গেল। ঠিক আছে, তো রিস্ক না নিয়ে ভরে নিলাম, আরেকবার ফুল ট্যাঙ্ক করে নিলাম। সিকিমের পেট্রোলের দাম অনেকটাই কম আমাদের ওখানকার থেকে, লিটার প্রতি 4 টাকা করে কম, 102 টাকা করে লিটার। আমার 528 টাকার মতো তেল ভরলাম আমি। রাস্তায় কাপা কুকুরগুলো তাড়া করছে, এই রাস্তায় কুকুরের তাড়া, ভাবো। এর আগেও একবার 2টো জায়গায় কুকুর
অনেকক্ষণ পর্যন্ত তাড়া করেছিল, আমি চুপচাপ আমার বাইক চালিয়ে গেছি। কি করব, কিছু তো করার নেই। এই জায়গাটার নাম তাসিডিং। তো তাসিডিং থেকেই ক্রস করে যাচ্ছি এখন আমরা ইউকসুমের দিকে। মোটামুটি অন্ধকার হয়ে গেছে, যে কোনো মুহূর্তেই ঝুপ করে আকাশটা কালো হয়ে যাবে। সামনে একটা বিশাল চড়া হেয়ারপিন বেন্ড রয়েছে। খুব কম ডিস্টেন্সের ভেতরে এই বেন্ডগুলো হলে পরে অসুবিধা হয়। একটু জায়গা নিয়ে হোক, অসুবিধা নেই। এই যেমন দেখো এইটা, একদম একটুখানি জায়গা ছিল, স্পেস একদম নেই। আরেকটা রয়েছে সামনে, একদম বেন্ড, পুরো বেন্ড। এটা খুব ধীরে ধীরে আমাকে করতে হবে। চলো, ইজিলি তুলে দিয়েছি, অসুবিধা হয়নি। এখনো 16 কিলোমিটার যেতে হবে, মনে হচ্ছে পৌঁছানোর আগে অন্ধকার হয়ে যাবে। ওখানে গিয়ে হোমস্টে বা হোটেল করতে হবে আমাদের, কিছুই করা নেই। রাত্রিবেলা পাহাড়ে বাইক চালানো যে কতটা টাফ, এটা যার অভিজ্ঞতা রয়েছে সেই ভালো রিয়েলাইজ করতে পারবে। আমার এর আগে একবার অভিজ্ঞতা ছিল, সে ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেটা আমি সারা জীবন ভুলবো না। এ দেখো রাস্তার কন্ডিশন দেখো, ওরে শালা, এখানে রাস্তা কোথায় বাই দা ওয়ে? এ তো ওয়াটার পাস একটা। এ বাবা, এরকমও পড়বে নাকি? এরকমও রোড পড়বে? ভগবান, হে বজরংবলী, রক্ষা করে নিও ঠাকুর। এতক্ষণ তো ঠিকঠাকই রাস্তা পাচ্ছিলাম, মাঝে মধ্যে একটু ওলট পালট। এরকম ওয়াটার ক্রসিং হয়ে গেলে খুব চাপ। মোটামুটি ইউকসুম ঢুকে গেছি। এখানে একটা হোমস্টে দেখতে হবে, এবার থাকার বন্দোবস্ত করতে হবে। ফ্রেন্ডস, এখনো হেলমেট খুলিনি তাই দেখতে পাচ্ছ না। ইউকসুম পৌঁছে গেছি। এটা দেখো ইয়াক হোটেল। তো মোটামুটি এখানে হোমস্টে রয়েছে ওই 800 পার পারসন, 800 করে, 800 to 900 করে। রাতে ডিনার অ্যান্ড সকালে ব্রেকফাস্ট। যেহেতু দুপুরে আসিনি, লাঞ্চটা বাদ যাবে। তো ফ্রেন্ডস, চলে এসেছি ইউকসুমে। তখন হেলমেট পরেছিলাম, দেখাতে পারিনি। দারুণ দারুণ প্রপার্টিটা, দারুণ সত্যি। মানে দেখো, সব থেকে বাইরে থেকে দেখাই। এবার আমি জামা কাপড়ও ছাড়িনি, আগে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এটার তোমার সব থেকে ইজি হলো, এই দেখো, জানি না দেখতে পাচ্ছ কি না, মাম্মাস কিচেন। আর একটু কাছে নিয়ে যাই, মাম্মাস কিচেন, ঠিক আছে? এর একদম পাশেরটাই। এখানে না অনেক হোমস্টে রয়েছে, যেখানে দেখো ওইখানে একটু দূরে গাড়ি রাখা রয়েছে, গাড়িগুলো বাইরে রয়েছে। এই প্রপার্টিটা ইয়াক হোটেল। আমি আগে সামনেরটাতে গেছিলাম, তারপর হঠাৎ এই শেডটা দেখে আসলাম। এখানে অনেকের বাড়িও আছে, তাই বুঝতে পারলাম না যেটা কী। তারপর দেখলাম হোটেল, এরা শুধুমাত্র রুম রেন্ট দেয়, ঠিক আছে? কিন্তু দেখো, এ দেখো পুরো শেডটা রয়েছে। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7-8টা বাইক আরামসে হেঁটে যাবে পুরো শেডের তলায়। নিজস্ব প্রপার্টি,
বললো যে আন্টি আমাদের দুজনের কথা শুনে বললো যে ও তোমরা দুজন আছো, তাহলে আমিষ বাবা যে ঘরে আমি রান্না করব লোকাল ফুডস, তোমরা খেতে পারবে? তো আমি বললাম আরামসে। কোনো একটা জায়গায় গেলে পারে সেইখানকার ল্যাঙ্গুয়েজ, সেখানকার খাবার দাবার অতি অবশ্যই লোকাল ফুডস অবশ্যই ট্রাই করো, ঠিক আছে সেখানকার। তো আমি তো শুনে আহ্লাদে আটখানা। দেখো এইখানটাতে বসেও তোমরা ইয়ে করতে পারবে, এটাও একটা বারান্দা মতো। আর এই ঢুকলাম ভেতরে, ঢুকে আর এখানটাতে ডাইনিং স্পেস রয়েছে, পরে দেখাচ্ছি। আর আমাদের রুমটা গিয়ে দেখাই, চলো রুমে গিয়ে দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠেই ভেরি বিউটিফুল প্রপার্টি, ভেরি বিউটিফুল। আর আন্টির বিহেভিয়ার অসাম, কিউট বিহেভিয়ার। তো এটা হলো আন্টি, আর এটা হলো আন্টির মেয়ে, আন্টি অ্যালার্জি। আমি এখন আউটসাইডার, উই আর জাস্ট মেকিং ফান উইথ ইচ আদার। তো আন্টি এখন খাবার বানাতে যাবে, চলো আমরা রেস্ট নিই। ওগুলোকে বলতে বলে আগে সবার প্রথম ট্রাভেলারদের জুতো দেখবে। এ দেখো আলোয় দেখাই কি অবস্থা হয়েছে। যদি এই গাম্বুটটা না নিয়ে আসতাম তাহলে কি হতো। আমার রাইডিং শু অলরেডি ব্যাগে প্যাক করে নিয়েছি, গাম্বুটটাই বার করেছি। ওকে, তো এই লাগেজগুলো নিয়ে চলে এসেছি। উপরেই রেখে দিতে পারতাম, কিন্তু এমনভাবে প্যাক করা রয়েছে প্রতি কটাই কিছু না কিছু রয়েছে। এটা দিয়ে এমন চার্জার সব রয়েছে, চার্জ দিতে লাগবে। এটাতে জামা কাপড় রয়েছে। এগুলো কি সুন্দর না, দারুণ। বসার জায়গা, টেবিল জায়গা, প্রতি কটা জিনিস খুব খুব শৌখিন ভদ্রমহিলা, প্রতি কটা জিনিস একদম। এ দেখো এখানে একটা ড্রেসিং আয়না রয়েছে, কিছু জিনিস রাখা। আর এইগুলো বাথরুম, গিজার আছে বস। এক কথা অসাধারণ প্রপার্টি। ব্যবহারটা প্রচণ্ড ভালো না, এই ব্যবহারের জন্য গোলাম হয়ে যাবে। পয়সাটা সবসময় ম্যাটার করে না। একটা বাইরে এসে এত কিছুর পরে এই যে ওয়েলকামটা, এই যে ব্যবহারটা, ইনি তো খালি রুম ভাড়া দেন, তাও আমি অনেক নক করার পরে খুললেন, জানতামই না। প্রথমে শুরু হয়েছিল ওই ইয়ের মতোই, তারপর আমরাও মিশে গেলাম, উনিও মিশে গেলেন। এমনই হয়ে গেল, বললো যে তুমি বাইরে খেতে যেতে হবে না, তুমি এখানেই খাওয়া দাওয়া করে নাও, আমি যা করবো সেটাই খেয়ে নাও। কী খাচ্ছ? কে দিল? আন্টির তরফ থেকে দেওয়া হয় আমাকে একটা স্পেশাল গিফট। খাও। এটা হলো একটা প্রাইভেট ব্যালকনি, খুব শান্ত নিরিবিলি একটা জায়গা। ভালো ঠান্ডা রয়েছে এখানে, যথেষ্ট ঠান্ডা। তো এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে ডিনারের টেবিল। একেবারে সত্যি পে সত্তা দেখেছো, খাবার টেবিলে হামলা। তো ওরকম আন্টির টেবিলে হামলা করতে চলে এসেছি। রাতে ডিনার করবো বলে ডিনার রেডি করে ফেলেছেন উনি। এই যে একটা অ্যারোমা বেরোচ্ছে না খাওয়া, শুকেই উপর থেকে আমি চলে এসেছি খেতে। তো এসে শুনলাম যে খাবার রেডি হয়ে গেছে। আর টেম্পারেচার এখন এখানে 6 ডিগ্রিতে নেমে গেছে অলরেডি। এখনই একদম হাত টাতগুলো, আঙুল টাঙুলগুলো ইয়ে হচ্ছে, 6 নেমে গেছে। ফ্রেন্ডস, এখন খাবার টেবিলে চলে এসছে। রাইস, সালাড, লোকাল একটা তরকারি, ডাল, লোকাল ডাল, আর এটা একটা ডেজার্ট রয়েছে ছানা টানা দিয়ে। এটা ওদের প্রত্যেকটা অনুষ্ঠানে, বিয়ে, শাদী, পূজা সবকিছুতেই ওরা এটা খায়। ছানা দিয়ে এটা ডেজার্ট মতো। আমরা আসার জন্য এটা উনি আমাদেরকে স্পেশাল করে করেছে আমাদের জন্য। বাহ, আমাদেরকে খাওয়াবে বলে। তো খাওয়া শুরু করি ডাল দিয়ে। এটা ডাল ঠিক না, অন্যই কিছু একটা, বাট দারুণ সুন্দর গন্ধ। খেয়ে দেখো, সবকিছু টেস্ট আলাদা। তো ফাইনালি ফ্রেন্ডস, খাওয়া দাওয়া সব কমপ্লিট। বসে বসে সমস্ত মেমোরি কার্ডে যা যা ছিল সেই ভিডিওগুলোকে পেন ড্রাইভে ভরে নিলাম এতক্ষণ ধরে। আর গ্যাজেটগুলো সমস্ত চার্জে বসিয়ে দিয়েছি। মামন তো শুয়ে পড়েছে, আমার গুড নাইট তাড়াতাড়ি হয়ে গেছে। গুড নাইট হয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্ট ওই ধরো 40-45 টাকার মতো ব্রেকফাস্টে খরচা হয়েছে। হোটেলটা যেটাতে ছিলাম সেটা 600 টাকা নিয়েছিল শিলিগুড়িতে। 900 টাকার মতো তেল ভরেছিলাম। আর সিকিমে ওটা তাসিটিং বলে জায়গাটা, ওইখানে পেট্রোল পাম্পে আরও 528 টাকার মতো তেল ভরেছি। 4 ধামে
পার হেড 50 টাকা করে টিকিট, আর বাইকের জন্য 20 টাকার টিকিট। এই হলো আজকের খরচা। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। ঘড়িতে বাজে 9:15, ঘুমো পাচ্ছে। যা হচ্ছে সবটাই তোমাদের সাথে ভালো মন্দ আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যদি ইনফরমেটিভ লাগে, যদি ভালো লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করো। তোমাদের মতামতগুলো কমেন্টস করে জানিও। কিছু জানার থাকলে সেটাও জানিও। নিশ্চয়ই আমি চেষ্টা করব আমার যা এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করার তোমাদের সাথে। এই টোটাল সিরিজের যে ফটোগুলো রয়েছে ওগুলো দেখতে চাইলে আমাদের ইনস্টাগ্রামেও চেক করে নিতে পারো। ভালো লাগলে ওখানেও লাইক করে দিও। যদি খুব ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে কালকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কালকে প্রচুর জায়গা এক্সপ্লোর করার আছে। তো এখনকার মতো গুড নাইট। তো ফ্রেন্ডস, সিন এটাই যে প্রচণ্ড ঠান্ডা। রাতে মাইনাস এসছিল, এখন সকালবেলা যখন উঠেছিলাম 2 ডিগ্রি ছিল, এখন 3 ডিগ্রি দেখাচ্ছে। এখানকার নিরিবিলি শান্ত পরিবেশটা সিরিয়াসলি মুগ্ধ করে দেবে। করোনেশন থ্রোন থেকে জাস্ট অপোজিটেই একটুখানি 5 মিনিট লাগে আমরা পৌঁছে গেছি কাথাক লেক।